আসসালামু আলাইকুম। বাজে ক্যাপ্টেন্সি এবং বাজে ফিল্ডিং এর কারণে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হেরে গেল বাংলাদেশ। এখানে কি কারণে সুপার ওভারে রিশাদ হোসেনকে নামানো হলো না তার কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি বাংলাদেশের দলের খেলোয়াড়েরা। সৌম্য সরকার কিন্তু এখানে প্রেস কনফারেন্সে বলেছেন এটা আসলে ক্যাপ্টেন এবং হচ্ছে কোচ সালাউদ্দিনের সিদ্ধান্ত ছিল। আমি আসলে আ এই বিষয়টা একদমই মানতে পারতেছি না। কারণ যেই ব্যাটসম্যান কিন্তু এই ম্যাচেও ১৪ বলে ৩৯ রানের একটা ট্রিমেন্ডাস ব্যাটিং পারফরম্যান্স দিয়েছে এবং বাংলাদেশের রান কিন্তু ২১৩ করার পেছনে রিশাদ হোসেনেরই অবদান সবচাইতে বেশি। রিশাদ হোসেন কিন্তু আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ মিলিয়ে এই ২ ম্যাচে সবচাইতে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং স্পিনারদেরই কিন্তু তিনি ৪ ছক্কা মেরেছেন। কেন আকিল হোসেনের বলে এখানে সুপার ওভারে হচ্ছে রিশাদ হোসেনকে নামানো হলো না তার কারণে কিন্তু বাংলাদেশ হয়তোবা এই ম্যাচটা হেরে গেল। যদিও রিশাদ হোসেন নামলেও বাংলাদেশ ম্যাচ হারতে পারত। কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে কিন্তু সেরা হার্ড হিটার ব্যাটসম্যান অবশ্যই রিশাদ হোসেন। তো তাকে কেন আপনি সুপার ওভারে নামাবেন না? রিশাদ হোসেনের পরিবর্তে এখানে কিন্তু নাজমুল হোসেন শান্তকেও নামানো হয়েছে। শম্ভু সরকার এবং সাইফ হাসান ১ম এ নেমেছিলেন। শম্ভু আউট হয়ে যাওয়ার পর এটলিস্ট রিশাদ হোসেনকে নামানো যেত। আমার মতো হয়তোবা আপনারাও এখানে হচ্ছে বিস্মিত হয়েছেন যে কেন এখানে রিশাদ হোসেনকে নামানো হবে না। রিশাদ হোসেন কিন্তু এটা আসলে ডিজার্ভ করত। আকিল হোসেন যে বোলারটা ছিল তিনিও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছেন যে রিশাদ হোসেনকে না দেখেও তারা আসলে অবাক হয়েছে। অথচ আমাদের ক্যাপ্টেন মিরাজের মাথায় কোন বিষয়টা ঘুরতেছিল। হয়তোবা এখানে তার বন্ধু শান্ত সেই বিবেচনা এখানে হচ্ছে শান্তকে নামানো হয়েছে। তাছাড়া শান্ত কিন্তু এই ম্যাচেও আ ভালো ব্যাটিং করতে পারেনি। ৫০ এর কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এবং শান্ত কিন্তু কোনোভাবেই এখানে ন্যাচারাল হার্ড হিটার না। শান্তর পরিবর্তে যদি মাহিদুল ইসলাম অঙ্কনকে দিয়েও ব্যাটিং করানো যেত তাহলে বোঝা যেত না আসলে অঙ্কন ভালো ব্যাটার হিসেবে এখানে ডিজার্ভ করেছে চান্সটা। আপনি সুপার ওভারে যদি ১০ রান না নিতে পারেন এখানে হচ্ছে একজন স্পিনারের বিরুদ্ধে তাহলে আসলে আ কিছু আসলে বলার থাকে না। যেখানে আ ৩ বলে মাত্র ৩ রান করেছেন আমাদের সৌম্য সরকার এবং ৩ বলে ২ রান করেছেন সাইফ হাসান। তো একটা বাউন্ডারি হলেই কিন্তু আমরা সুপার ওভারে জয় পেয়ে যেতাম। আকিল হোসেন কিন্তু এখানে চান্স দিয়েছিল বাংলাদেশি ব্যাটসম্যানদের। এখানে নো বল করেছিল ফ্রি হিটে সৌম্য সরকার বাউন্ডারি মারতে পারেনি। ২ টা হচ্ছে ওয়াইড দিয়েছিল। আর কি করবেন আকিল হোসেন বাংলাদেশকে জিতানোর জন্য। কিন্তু বাংলাদেশ আসলে দলের খেলোয়াড়দের জয়ের জন্য কতটুকু এখানে হচ্ছে কনফিডেন্স ছিল সেটাই আসলে দেখার বিষয়। এর আগে সুপার পর্যন্ত খেলা যেত না যদি নুরুল হাসান সোহান এখানে হচ্ছে শেষ বলে সাইফ হাসানের বলে ক্যাচটা মিস না করতেন। ওইখানে নুরুল হাসান সোহান কিন্তু কল দিয়ে ক্যাচটা মিস করেন। দেশ সেরা উইকেট রক্ষক ব্যাটসম্যান তিনি। তো তার কাছে কিন্তু এই ক্যাচটা মিস করা একদম আনএক্সেপ্টেবল। ওই সময় যদি সোহান কল না দিতেন তাহলে কিন্তু ওইখানে মুস্তাফিজ ইজি ভাবে কিন্তু ক্যাচটা ধরতে পারতেন। অতি আত্মবিশ্বাসে কিন্তু অনেক সময় বুমেরাং হয় সেটাই আমরা দেখলাম। যদিও সাইফ হাসানকে এখানে ক্রেডিট দিতেই হবে। কারণ সাইফ হাসান কিন্তু লাস্ট বলে ৫ রান লাগতো সেটা কিন্তু ভালোভাবে ডিফেন্ড করেছিলেন। আকিল হোসেনের উইকেটটাও নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। সুপার ওভারে গিয়ে কিন্তু মুস্তাফিজের ওভারে যে ওভারটায় আ ১০ রান করে ওয়েস্ট ইন্ডিজ ওইখানে কিন্তু মিরাজ একটা সহজ ক্যাচ মিস করে। না হলে ওয়েস্ট ইন্ডিজের রান কিন্তু ৪ এর বেশি হতো না। নাজমুল হোসেন শান্ত কিন্তু সহজ একটা রান আউটের অপরচুনিটি মিস করে। ওইটা যদি নন স্ট্রাইকে বলারের হাতে দিত মুস্তাফিজের হাতে তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রান হতো ৫ সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সহজে জিততে পারতো। এই ছোট, ছোট বিষয়গুলোর কারণে কিন্তু বাংলাদেশ গত ম্যাচে হেরেছে। মূল ম্যাচে যদি আসি, শেষ পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে সেরা বোলার মুস্তাফিজের ২ বার এখানে করাননি মেহেদী হাসান মিরাজ। তো কেন তো আগে ২ বার করালেন না এবং সাইফ হাসান যদিও ভালো করেছে শেষ ওভারে কিন্তু পার্ট টাইম একজন বোলারকে আপনি ৫ম ওভারের জন্য কেন রেখে দিবেন? এই আসলে বোলিংটা আসলে ঠিকঠাক মতো আমার কাছে মনে হয় যে আ করাতে পারেননি আমাদের হচ্ছে মেহেদী হাসান মিরাজ। তার অনেকগুলো এখানে ভুল ছিল। মেহেদী হাসান মিরাজ কিন্তু নিজেও শেষের দিকে বল করেছেন। তো একজন স্পিনার কিন্তু শেষের দিকে বল করাটা অনেক সময় টাফ হয়ে যায়। এবং মিরাজের বলে কিন্তু ওই আকিল হোসেন ওই ৬ টা মারেন। ওই ৬ এর কারণে কিন্তু ম্যাচটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। আ এই ছোট, ছোট বিষয়গুলো আসলে কিন্তু ম্যাচে অনেক বড় ইমপ্যাক্ট ফেলে এটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। তো মিরাজের ক্যাপ্টেন্সিতে এখানে কিন্তু ল্যাকিংস অবশ্যই রয়েছে। ৭ উইকেট পড়ে যাওয়ার পরও কিন্তু এখানে ৭০ রানের মতো লাগতো ওয়েস্ট ইন্ডিজের। শেষ দিকে গিয়ে কিন্তু মিরাজের বোলিং চালানো বলেন, ফিল্ডিং কোন কিছুই কিন্তু ঐরকম হয়নি। মনে হচ্ছিল বাংলাদেশ কিছুটা হাল ছেড়ে দিয়েছে। এমনি ওয়েস্ট ইন্ডিজের ৩ টা উইকেট পড়ে যাবে এবং বাংলাদেশ আরো একটা ম্যাচে বড় জয় পাবে। কিন্তু শাই হোপ কিন্তু এখানে দেখালেন আসলে ক্যাপ্টেন নক কিভাবে খেলতে হয়। 50 করে দলকে কিন্তু জিতিয়ে এখানে মাঠ ছাড়লেন। এর আগে ২১৩ রান করে বাংলাদেশ ১ম এ ব্যাট করতে নেমে যেখানে বরাবরের মতো কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা
আ ব্যর্থ এবং এই ম্যাচেও কিন্তু তাদের স্ট্রাইক রেট ছিল খুবই বাজে। এখানে মাহিদুল ইসলাম অঙ্কনের কথা যদি বলেন ৫০ এরকম স্ট্রাইক রেট, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় সবাই কিন্তু ব্যাটাতে ব্যর্থ ছিলেন। সৌম্য সরকার কিন্তু কার্যকরী ৪৫ রানের একটা ইনিংস খেলে সাইফ হাসানও কিন্তু এদিনকে রান করতে পারেনি। শেষের দিকে গিয়ে যেটা বললাম রিশাদ হোসেনের ৩-৬ এবং ৩-৪ এ ১৪ বলে ৩৯ রানের কল্যাণে কিন্তু কোন রকমে বাংলাদেশ ২০০ রান করে কিন্তু সেটাও কিন্তু যথেষ্ট হয়নি। এখানে শাইহুবরা কিন্তু ম্যাচ জিতিয়ে আ মাঠ ছাড়ে। ১-১ এর সমতায় কিন্তু এই সিরিজটা এখন হচ্ছে ফাইনাল ম্যাচ যারা জিতবে তারাই কিন্তু সিরিজটা জিতে যাবে। বাংলাদেশের মেন্টালিটি যেরকম বাংলাদেশ কিন্তু এই সিরিজটা হারলেও হারতে পারে। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।